একদিকে তারা বলছেন যে তেলের সংকট নাই, ডিপো উপচে পড়ছে, আবার অন্যদিকে আমরা দেখলাম জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এবং যেদিন জ্বালানি তেলের দাম বাড়ালো তারপর দিন থেকে অনেক জায়গায় হচ্ছে অ্যাভেলেবেল হইলো হচ্ছে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি হয়েছে এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এর প্রতিবাদে আমাদের মূলত আজকের বিক্ষোভ সমাবেশ ছিল। এবং আপনারা জানেন যে সারা দেশে কৃষক কিন্তু এর একটা বড় রকমের ভুক্তভোগী। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা তারা হচ্ছে তাদের ডিজেল পেট্রোল কোনো কিছুই জ্বালানি তেল তারা পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে আপনার সেচের উপর একটা ভয়াবহ প্রভাব পড়ছে। এবং সেচের শুধুমাত্র তাই না, গতকালকে আমরা জানলাম আমাদের যারা কৃষক সংগঠন করেন তারাও বলেছেন যে ধান মারাই এর ক্ষেত্রেও কিন্তু অনেক বিপর্যয় ঘটছে, কারণ তেল পাওয়া যাচ্ছে না। ইভেন কিছু কিছু জায়গায় যাদের কৃষক কার্ড আছে তারাও কিন্তু তেল পাচ্ছেন না। কিন্তু আমরা আবার দেখছি এখানে ঢাকা শহরে আপনারা যদি দেখেন তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন, এবং সারা দেশেই পরিস্থিতি কিন্তু এরকম খারাপ অবস্থা। কিন্তু সরকার বলছে কি, সরকার বলছে তেলের কোনো সংকট নাই। এবং অথচ এই যে বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষ এত পরিমাণ ভুক্তভোগী, একদিকে তারা বলছেন যে তেলের সংকট নাই, ডিপো উপচে পড়ছে, আবার অন্যদিকে আমরা দেখলাম জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এবং যেদিন জ্বালানি তেলের দাম বাড়ালো তারপর দিন থেকে অনেক জায়গায় হচ্ছে অ্যাভেলেবেল হইলো হচ্ছে জ্বালানি তেল। তো এইটা মানে কিন্তু খুবই পরিষ্কারভাবে সরকার তার ব্যবস্থাপনাটা করতে পারছে না, এবং সিন্ডিকেট এবং মজুদদার যারা তাদের হাতেই কিন্তু বেসিক্যালি জিনিসটা বন্দি। সুতরাং এই বিষয়ে সরকারের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ তারা একদিকে বলছেন যে চাহিদা বেশি থাকার কারণে একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, তারা বলছেন যে তাদের কোনো সংকট নাই, তাহলে তারা দাম কেন বাড়ালেন? এবং এইটার দাম বাড়ানোর সাথে সাথেই কিন্তু ইতিমধ্যেই সমস্ত কিছুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার গণপরিবহনের ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু বেড়ে গেছে। আরেকটা হচ্ছে তারা এইবার কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই, একদম কোনো গণশুনানি করা ছাড়া তারা কিন্তু বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে বাড়ি ভাড়া, এমন কোনো খাত নেই যেই খাতে দামটা বাড়বে না। ফলে পরিস্থিতিটা একটা সামনের দিনে অবস্থা আরও খারাপ। আর আপনি যখন হচ্ছে একটা সংকট হয়, সেই সংকটটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? সেই সংকট মোকাবেলায় অগ্রাধিকার কারা পাবে? আপনার শহর এবং গ্রামের যে বৈষম্য, সেই বৈষম্য আপনি কিভাবে কমাবেন? আপনি গ্রামে আপনার কথা বলেন, আপনি দেখেন যে সেখানে মাঝে মাঝে এখন কারেন্ট আসতেছে। ঢাকা শহরে হয়তো আমরা কিছু কিছু জায়গায় একটু বেশি পাচ্ছি, এখন ঢাকা শহরেও সেই লোডশেডিং শুরু হয়েছে। তাহলে এই যে গ্রাম আর শহরের মধ্যে যে উৎকট রকমের যে বৈষম্য, এই বৈষম্যের দায়ভারটা কার? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আপনি যে কোনো মূল্যে শ্রমজীবী সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ এবং হচ্ছে আপনার জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে হবে। আপনারা জানেন যে ইউনূসের আমলে আমরা দেখেছি যে ব্যাপক কলকারখানা বন্ধ হয়েছে, শিল্প কলকারখানা বন্ধ হয়েছে। এখন যদি জ্বালানি তেলের কারণে কিন্তু অনেক সার কারখানা থেকে শুরু করে অনেক শিল্প কারখানা বন্ধ হচ্ছে। যদি শিল্প কারখানা বন্ধ হয় তাহলে শ্রমিক চলবে কিভাবে? সাধারণ মানুষের কিভাবে চলবে? সরকার বলতেছে, তারা বলতেছেন অনেককে যে আপনারা ঘরে থাকেন। ঘরে কারা থাকতে পারবে? যাদের প্রতিদিন বাইরে বের হতে হবে, না বের হলে মানে তাদের ক্ষুধা নিবারণ করতে পারবেন না, সাধারণ মানুষের পেট চলবে না, তারা কি ঘরে 9টা 5টা বসে থাকলে তাদের পেট চলবে? সেটা পাঠাওয়ার ড্রাইভার হোক, সেটা কৃষক হোক, শ্রমিক হোক, সাধারণ রিক্সা শ্রমিক হোক, যে কোনো হোক। সুতরাং সংকটে আপনি অগ্রাধিকার কাকে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভয়ানক চুক্তি ইউনূস সরকার করে গেছেন, এই বাণিজ্য চুক্তি, যেটার মধ্য দিয়ে আপনার সার্বভৌমত্ব কেড়ে নেওয়া হচ্ছে, যে আপনি তেল কিনবেন কার কাছ থেকে কিনবেন, সহজ দামে কার কাছ থেকে কিনতে পারবেন কি পারবেন না, সমস্ত কিছুর আপনার একটা দাসখতের গোলামির চুক্তি করে গেছে। ফলে এই চুক্তিটা যদি বাতিল না হয়, সামনের দিনে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। সুতরাং এই দাবিতে আমরা আজকে এই কর্মসূচি করেছি, এবং একই সাথে আমরা এটাও দাবি করেছি যে প্রতিদিন হামে শিশুরা মারা যাচ্ছে, চিকিৎসা একদম ভেঙে পড়ছে। আপনার শিশু এত মৃত্যু, সরকারি হিসেবে প্রায় 300 শিশু হচ্ছে মারা গেছেন। তাহলে এই যে যাদের গাফিলতির কারণে, অব্যবস্থাপনার কারণে আজকে এই শিশুদের মৃত্যু হলো, তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না?
এবং একই সাথে আমরা এটা বলতে চাই যে শুধুমাত্র টিকা দানের বিষয় না, এটাকে দুর্যোগ ঘোষণা করে এখনও প্রতিদিন এটা ছড়াচ্ছে। হাম তো এটা ছড়ে যায়। এখানে যারা বিশেষজ্ঞরা বলছেন, গতকালকে আমরা দেখলাম যে বিশেষজ্ঞরা বলছেন যে বিশেষজ্ঞদের কোনো মতামত তারা হচ্ছে গ্রহণ করছেন না সরকার। সুতরাং সরকারকে তো তাকে এই মৃত্যুর হার কিভাবে কমানো যায় সেইখানে ব্যবস্থা নিতে হবে এবং দ্রুততম সময় এটাকে দুর্যোগ ঘোষণা করে এই ব্যবস্থা নিতে হবে।